যুক্ত রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহুল হোসেন প্রিন্স। রুহুল হোসেন প্রিন্স, প্রথমেই আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাই সেটা হচ্ছে যে আমরা তো দেখেছি 2013-র 5 মের পরে হেফাজতের সঙ্গে আওয়ামী লীগের একটি সখ্যতা, আহ তৎকালীন আমিরের সঙ্গে আওয়ামী লীগের প্রধানের বৈঠক বা শীর্ষ নেতাদের বৈঠক এবং কওমি জননী উপাধিও শেখ হাসিনা নিলেন। তারপরে ইতিহাস তো আমরা সব জানি। আবার দেখলাম যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ছুটে গেলেন চট্টগ্রামের হেফাজতের বর্তমান আমিরের সঙ্গে বৈঠক করলেন। হেফাজতের আমির 9 দফা দাবি পেশ করলেন। আমার প্রশ্ন হচ্ছে যে প্রতিটি সরকার কেন হেফাজতের হেফাজতে থাকতে চায়? মানে আমি যদি প্রশ্নটা এভাবে করি খুব বেশি ভুল হবে কিনা? না, আপনার প্রশ্নটা মোটেই ভুল না। বরঞ্চ আপনি যে কয়েনেস করলেন কারেক্টলি করেছেন। না, এটা আমরা বাংলাদেশে তো অনেকদিন ধরে দেখছি। আমার কাছে খুব সরল সহজ করে যদি বলি, দেখেন, রাজনীতিতে নীতিনিষ্ঠ অবস্থানটা একটা জরুরি বিষয়, কিন্তু অনেকদিন ধরে সেটা নাই। রাজনীতিটা হয়ে গেছে ব্যক্তিগত বা গোষ্ঠীগত লাভালাভের বিষয়। সেই লাভালাভ বিবেচনা করেই তারা কাজ করে। এবং এই ক্ষেত্রে যেটা আপনি আগের সরকারের কথা বললেন, এখনকার কথা যেটা বললেন, সেটা হয়েছে যে আমাদের দেশে একটা উগ্র দক্ষিণপন্থী শক্তি, যারা আমাদের দেশের অধিকাংশ মানুষের যে ধর্ম, এই ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে। তা সুতরাং যারা শুধুমাত্র নীতিনিষ্ঠ পজিশন না রেখে ক্ষমতাশ্রয়ী রাজনীতি করে, তারা চিন্তা করে যে সবাই আমার পক্ষে থাকুক, অন্তত যদি তাও না হয় নিজের পক্ষে এদের মধ্যে বিভক্ত করে একটা অংশে থাকুক। এইসব বিবেচনা করে বলেই শেষ বেলায় দেখা যায় যে সারেন্ডার অনেকেই তাদের কাছে করে। কিন্তু যে কথাটা আপনি বললেন, এই সারেন্ডারের শেষ ফল কারোর জন্য ভালো হয় না। কারণ তারা তো নীতি পরিবর্তন করতেছে না, তারা কিন্তু তাদের জায়গায় থেকেই তারা বিভিন্ন সরকারকেই আমি বলি উল্টা ব্যবহার করছে। আপনি আগে দেখেন নাই, সে জমি নেওয়া থেকে শুরু করে কি না কাজ তারা করেছে, রেলের জমি থেকে শুরু করে শত শত কোটি টাকা নেওয়া। এবারও দেখবেন নির্বাচনের আগেও একই ঘটনা, এখনো যে ঘটনা হয়তো সবটা প্রকাশিত হয়নি। আমার ধারণা ওই লাভালাভটাই প্রধানত তারা নিয়ে নেয়। আর এইখানে হয়তো সাময়িক একটা মনের এক অর্থে কিছুটা প্রশান্তি মনে করতে পারে, যাচ্ছে আমি তো একটু বিভেদ ঘটিয়ে এক অংশকে আমার পক্ষে রাখতে পারলাম। কিন্তু নীতিনিষ্ঠ অবস্থানের বাইরে এরা যে কেউ আহ অন্য কারোর লোক হয় না, সেইটা যদি কেউ না বোঝে এবং এইটা বোঝার পরে রাজনৈতিকভাবে যার যার রাজনীতি যদি না করে, তাহলে ওই আপনার কথাই বলতে হয়, ওই হেফাজতে থেকেও কোনো লাভ হবে না। আরেকটা হচ্ছে, এটা মানে মনে করাটা আমি খুবই সাধারণ ভাবেই বলি, যে সেটা হচ্ছে যে যেহেতু এখন সংসদে বিরোধী দল এবং জামাত ইসলাম মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, যারা ধর্মকে ব্যবহার করে এই রাজনীতিটা করে, তারা যেহেতু সরকারকে নানাভাবে হুমকি দিচ্ছে এবং সরকার একটা স্থিতিশীল আসার জন্য তারা যে সময়টা বিবেচনা করে, সেইটাও তাদেরকে সেই সময়ের দিকে এরা তাকাচ্ছে না। সুতরাং সরকারকে তো বটেই, জামাত ইসলাম এবং অন্যদের বাইরে যে নানা ধরনের ধর্মীয় শক্তি যে তাদের পক্ষে আছে, এটা তো দেখাইতে হবে। তা সেক্ষেত্রে প্রধানমন্ত্রী যখন ওই অঞ্চলে গেলেন, তা ফিরে আসার ক্ষেত্রে উনি এটা ঘুরে আসলেন, এটাকে আমি একটা ওদের রাজনীতির বিবেচনায় স্বাভাবিক ঘটনা হিসাবেই দেখছি। প্রশ্ন চলে আসে যে আসলে কি জামাত এবং বিএনপি সত্যি সত্যি সরকারি দল বিরোধী দলের ভূমিকায় আছে, নাকি অনেকে বলে যে এগুলো সারফেসটা দেখা যাচ্ছে যে আসলে একটা বিরোধিতার জায়গায় রাখতে হয় তাই রাখা, আসলে তারা নীতিগত ভাবে আদর্শগত ভাবে এক জায়গায় রয়েছে? আপনার কি মনে হয়? মানে না আওয়ামী লীগ ইস্যু আবার যেমন তারা সব এক হয়ে যায়। না, এটা একেবারেই এ নিয়ে খোলা মনেই কথা বলা যায়, এটা কোনো গোপন কিছু না এবং আমাদের দিক থেকে গোপন কিছু না। হুম। কারণ আমরা ইতিহাস থেকে তো জানি, এটা হয়তো এখন ওদের ছেলেরা ওদের বয়সের কারণে জানে না বা একটু খুঁজে দেখে না বলে জানে না। বিএনপি জামাত তো একসাথে যুগপৎ আন্দোলন, শুধু না, একসাথে সরকার গঠন করেছিল বাংলাদেশে। তাদের তো মন্ত্রিত্ব দিয়েছিল, এর আগে জিয়াউর রহমানের সময় প্রধানমন্ত্রী পর্যন্ত দিয়েছিল। এবং এই ধরনের রাজনীতির কি বলে যে কিভাবে বাংলাদেশে রাজনীতি করতে পারে সেই সুযোগ তারাও দিয়েছিল। নানাভাবে আওয়ামী লীগও ব্যবহার করেছিল, সেটা একটা আছে, কিন্তু এদের বিষয়টা পরিষ্কার এক। দ্বিতীয়ত হচ্ছে যে রাজনীতির অনেক ক্ষেত্রে বিএনপির সাথে তাদের তো মিল আছে। আর সবচেয়ে মিলের জায়গাটা হচ্ছে যে মুক্ত বাজারের অর্থনীতি, মানে অর্থনীতি তো ভিত্তি কাঠামো, যে অর্থনীতির উপরে দাঁড়িয়ে রাজনীতি এবং অন্য কিছু পরিচালিত হয়। সেই ক্ষেত্রে তো
এখন সংসদে বিরোধী দল শুধু জামাত ইসলাম না, অন্য যে এনসিপি যারা আছে তাদের সাথে তো মেজর কোনো বিরোধ নাই। যার জন্য আপনি দেখবেন সংসদে কিন্তু বাজেট এবং অন্যান্য বিষয় নিয়ে সুনির্দিষ্ট বিকল্প কোনো আলোচনা কিন্তু আপনি খুঁজে পাবেন না। সুতরাং সেই ক্ষেত্রে এই যে ইকোনমিক সাইড এবং রাজনীতির অনেকগুলো বিষয়ে যে ঐক্যমত্যের ধারা আছে, এটা নাই বলা যাবে না। যার জন্য কেউ যদি বলে এইবারের এই সংসদে কথোপকথন দেখে তো বোঝা যায় আমাদের এবং মামুদের পার্লামেন্ট, তাহলে কেউ কিন্তু অস্বীকার করতে পারবেন না, সেটাই বাস্তব। কিন্তু এর বাইরে এইবারে আরেকটা ঘটনা কিন্তু চোখের সামনে চলে এসেছে, সেটাও রাজনীতিতে কিছু সময়ের, কত সময়ের জন্য আমি জানি না, কত দিনের জন্য তাও আমি আগে বলতে পারবো না, এটা হিসাবে রাখতে হবে। সেটা হচ্ছে যে আমাদের এই যে ছাত্র জনতা মিলে যে অভ্যুত্থান সংগঠিত হলো, এর যে অপব্যবহার ও তো অন্য আলোচনা, ও নিয়ে আর কথা তো পুরনো ওই দিকে আর সময় আমি না দিয়ে বলি। কিন্তু মানুষের তো একটা পজিটিভ আকাঙ্ক্ষা ছিল, যে এই মানুষের অনেক ছিল, এক। দুই, বিএনপি তারও কিন্তু একটা অভিজ্ঞতা হয়েছে, এটা মনে রাখতে হবে। এবং সেই অভিজ্ঞতার কথা আমি যদি তার নীতিনিত্য রাজনীতিতে কি করবে সময় বলে দেবে, আমি ওই ব্যাপারে মন্তব্য না করে অন্যটা যদি বলি ক্ষমতায় টিকে থাকার কথাটা বিবেচনা করি, তাহলে কিন্তু তাদেরকে আজকে বুঝতে হচ্ছে এ ধরনের উগ্র দক্ষিণপন্থা শক্তির উপরে ভর করে টিকে থাকতে গেলে, মানে ক্ষমতা টিকে থাকতে গেলে ক্ষমতার ভর কেন্দ্র শুধু তো জনগণ না, তার বাইরে দেশ বিদেশ নানা মহল আছে, সেই জায়গায় কিন্তু তারা সুবিধাজনক অবস্থান করতে পারবে না, এটি একটি দিক। জামাতের এই যে রাষ্ট্রপতি পদে কর্নেল ওলিকে মনোনয়ন দেওয়া, মানে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমরা সবাই জানি যে জামাতের ক্যান্ডিডেট তারা পাশ করবেন বা রাষ্ট্রপতি হতে পারে, তারপর ধরলাম যে গণতান্ত্রিক চর্চা তারা একজন প্রার্থী দিয়েছে, কিন্তু সেই কর্নেল ওলিকে বেছে দেওয়া, এটা কি এক ধরনের তামাশা, নাকি তারা সত্যি সত্যি মুক্তিযুদ্ধকে ওন করে এমন পর্যায়ে পৌঁছেছে? আমি আমি দুইটা মন্তব্য করি, তামাশাটা নিয়ে আমি কথা বললাম না। প্রথম মন্তব্য, অনিচ্ছা সত্ত্বেও একটা মন্তব্য করি, কারণ কর্নেল অলি আহমেদ বীর বিক্রম এই কথা তো এখনো মানে বলা হয়, তাই তো? এবং উনি তো মুক্তিযোদ্ধা, এটা নিয়ে তো অস্বীকার করার কোনো কারণ নেই। এখন এই প্রশ্ন কিন্তু এসেছে যে উনি কি নিজের ওই পরিচয়ে স্বাচ্ছন্দ্য বোধ করছেন, না জামাত মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী সেটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন আগেরটাকে বাতিল করে। কারণ ওনার অনেকদিন ধরে যে বিহেভিয়ার প্যাটার্ন এবং জামাতের সাথে চলে যাওয়ার পরে আসলে উনি মুক্তিযোদ্ধা হিসাবে এবং একসময় ওনার যে ভূমিকা তাতে যে মাত্রায় ছিলেন, সেটা নিজেরটাকে আজকে কোথায় নিয়ে গেছেন, এটা বোধহয় এই বিবেচনার কথা অনেকে বলেন। তারপরেও উনি একজন সিনিয়র মানুষ, মুক্তিযোদ্ধা ছিলেন, আমি সেই শব্দটা বলবো। এবং এই কথা আমরা সবাই জানি যে মুক্তিযুদ্ধ থাকলেই আজীবন থাকা যায় তা না, এই আদর্শ লালন না করলে অ্যাকচুয়ালি মুক্তিযুদ্ধ থাকা যায় কিনা এই প্রশ্ন আছেই। সেটা একটা, এই প্রশ্ন মানুষ আমাকেও কালকে থেকে রাস্তায় করছে বলে আমি কথাটা আপনাদের মাধ্যমে বললাম। এবার আসি জামাত এনসিপি যারা করেছে, আমার ধারণা হচ্ছে, একটা হচ্ছে তারা প্রত্যেকটা ঘটনায় দেখাতে চাইছে আমাদের তো তোমাদের থেকে আমাদের বিরাট বিরাট কিছু আছে। কিন্তু তার থেকে বড় ব্যাপার হলে বিরাট কিছু দেখানোর মধ্যে মুক্তিযুদ্ধকে ওরা কিন্তু বুঝতে পারতেছে যে ডিজন করে বাংলাদেশে কিছু করা যাবে না। যদিও যদিও এটা পরিষ্কার করে বলি, ধরেন এনসিপি তার রাজনীতি এই 24-এর পরে এখনো টকশো বিভিন্ন জায়গায় গেলে এটা কিন্তু পরিষ্কার করে তাদের ছেলে পেলেই বলে যে ভাই এই সংবিধান, আমরা নতুন সংবিধান চাই, আমরা এটাকে সেকেন্ড রিপাবলিক মনে করি। এটা কিন্তু তারা রাগ ঢাক করে না, আমি ধন্যবাদও তাদের জানাই যে তোমরা ভাই রাগ ঢাক করো না, যারা তাদের ধন্যবাদ জানাই, হয়তো কৌশলগত কারণ আছে, তাহলে এইটা তাদের পলিটিক্স। জামাত ইসলাম ধরেন এখনো যে কথা বলে, এটা জানি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, তারাও এই যে এখন যে গণতন্ত্রের নামে যে পার্লামেন্টে গেছে, এই পলিটিক্সও তারা তো অন করে না, কৌশলগত কারণে তারা গেছে। সুতরাং তারা ওই কৌশলগত কারণে দেখানোর জন্য যে মুক্তিযোদ্ধাও তো আমাদের সাথে আছে, এইটা শো করার জন্য বিশেষ করে তরুণ প্রজন্ম এবং কিছুটা ক্ষমতার ভরকেন্দ্র বিদেশের যারা আছে তাদের সাথে যারা, ওরা যে দেখাইতে চায় ওইটা শো করার জন্য তারাই এই কাজগুলো করছে। সুতরাং এইটাও এক ধরনের, আপনি তামাশাবাদে অন্য শব্দ যদি বলতে চান, একটা সুবিধাবাদী তামাশাবাদ যদি বলতে চান, সেটাই হচ্ছে অন্যতম ঘটনা। আমি এই কথার মধ্য দিয়ে এটা বলবো যে আমাদের তরুণ প্রজন্ম সহ সবাই জানো একটু ভালোভাবে জিনিসটা বোঝে। এবং আমি আপনার মাধ্যমে একটা কথা বলি, সাধারণত এটা জনসভাতেই আমরা বলি, তবু একটা শব্দ খালি, মানে একটা বাক্য বলি। আমাদের একজন নেতা ছিলেন, নিশ্চয়ই আপনি সহ রাজনীতির অঙ্গনের মানুষ সবাই তার নাম জানে, জসিমউদ্দিন মন্ডল, একেবারে শ্রমিক নেতা। তা উনি বলতেন যে একটা গরু, গাই গরু না বলদ গরু,
এইটা নিয়ে তর্ক হচ্ছে। তা বলে যে এত তর্ক তর্কির দরকার কি, জাস্ট লেজটা উঠায় দেখো, লেজটা উঠায় দেখলেই কিন্তু বোঝা যাবে এটা গাই গরু না বলদ, বলদ আর কি গরু। তা আমি আমি তরুণ প্রজন্ম সহ আমি নিজে সহ সবাইকে বলবো, আমরা যেন প্রত্যেকটা ঘটনায় একটু যাতে লেজটা উঠায় দেখলে আমাদের কাছে জিনিসটা পরিষ্কার হবে। কেউ কিন্তু তাইলে কাউকে, আমি কাউকে বলতে সাধারণ মানুষকে বলছি, এদেরকে ব্যবহার করতে পারবে না। কিন্তু সাধারণ মানুষ কিন্তু ব্যবহার করেছে। শেখ হাসিনা সরকারের পরিবর্তনটা হয়তো অবশ্যই দরকার ছিল, কিন্তু যেভাবে পরিবর্তনটা হয়েছে এবং সাধারণ মানুষ তো আসলে লেজটা উল্টে দেখেনি, তখন তখন একটা অন্ধবিশ্বাস থেকে এই তরুণদের সাথে ছিল, তাই না? যাই হোক, আমরা একটা অন্য প্রসঙ্গে কেন আসি। ওর প্রভাব 31 সেকেন্ডের প্রভাবটাই এখানে, জি আমি জি জি। সাধারণ মানুষ বলি না, এটা বহু সচেতন মানুষও মানে হ্যাঁ হ্যাঁ। সামগ্রিক এইটা বুঝতে পারে নাই, এটাই বাস্তবতা। রাইট রাইট, সেটি যেটি এখন আজকের জন্য টক অফ দ্য কান্ট্রি, সেটা হচ্ছে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী দীর্ঘ অপেক্ষার পরে, এবং এটিকে অবশ্যই আমাদেরকে আনইউজুয়াল বলতে হবে যে দীর্ঘ অপেক্ষার পরে আমাদের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেয়েছেন। সেই সাক্ষাৎকারের বিষয় সম্পর্কে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, আহ তাতে কি বিশেষ কোনো বার্তা পায় ভারত বাংলাদেশের যে একটা বরফ তুল্য অবস্থায় আছে সম্পর্কটা, সেটা কি সেই বরফ কি গলতে শুরু করেছে, নাকি আমরা যতদূর জানতে পেরেছি যে সেখানে শেখ হাসিনা ইস্যুটাই বড় হয়ে উঠেছে, প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত দিতে হবে, এটা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নাকি জানানো হয়েছে। এর বাইরে আর কি আলোচনা হয়েছে আমরা জানতে পারিনি, এবং গণমাধ্যমের সঙ্গে দীনেশ ত্রিবেদী যখন কথা বলেন, তিনি বলতেন যে হবে হবে সব হবে। এটা কূটনৈতিক ভাষা। আপনি কি মনে করেন কতটুকু ফলপ্রসূ হলো? আমি এক্ষেত্রে কিছু মন্তব্য করার জন্য তিনটা জায়গার আশ্রয় নেই। প্রথম হচ্ছে হুম, হাই কমিশনার সাহেব ত্রিবেদী সাহেবের কথা বললেন, ওনার প্রেস কনফারেন্সের কথা কিছুটা শুনলাম, মানে যতটুকু মিডিয়াতে, সবটা তো আর দেখতে পারিনি। আরেকটা আমি দেখলাম আমাদের পররাষ্ট্রমন্ত্রী, যাকে নিয়ে প্রশ্ন রয়েছেই, তার এরকম কথা হয়েছে। বললাম। আরেকটা হচ্ছে দুইটা প্রেস কনফারেন্স যখন এনারা করলেন, ওনাদের বডি ল্যাঙ্গুয়েজ আশপাশে যা থাকে আমরা সবটা হয়তো বুঝবো না, তাতে কিছুটা যা ধারণা করা যায়। এই সব দেখে আমি, আমার প্রাথমিক মন্তব্য হচ্ছে আসলে আহ, এই যে ভারত এবং বাংলাদেশ আমাদের মধ্যে সম্পর্কের আহ কি বলবো, যে যে জায়গাটা আছে, যেটাকে একটা স্থির হয়ে আছে, স্ট্যাগনেন্ট হয়ে আছে, আচ্ছা। এইটার মধ্য দিয়ে বাঁধ ভেঙেছে বলে আমার কাছে মনে হয়। এইটা হচ্ছে আমার প্রথম মন্তব্য। তার বাইরে বাংলাদেশে একটা বড় গোষ্ঠী আছে, ওই দেশেও আছে, যারা কিন্তু এই পরস্পরের সম্পর্কর উন্নতি ঘটুক এটা চায় না। তারা নানা সময় মিডিয়া সহ ব্যবহার করেই নানা ধরনের হুম, প্রকৃতি খবরাখবর এবং নানা কিছু আদান প্রদান করে। কিন্তু পরস্পরের, নিশ্চয়ই যারা রাষ্ট্র পরিচালনা করছে তারা তো বুঝছে যে দুই দেশের আমাদের পারস্পরিক সম্পর্ক কেন দরকার। দুই দেশ না, আজকে বিশ্বের সব দেশের সাথে দরকার। এই যে দেখেন না, যেদিন ওইখানে শেখ হাসিনা ভাষণ দিলেন, আমাদের দেশের পক্ষ থেকে যেভাবে কথা বলা হলো, সেই কথা বলা তারা কথা রাখলেন না। তারপর আমাদের থেকে খুবই একটা কড়া বিবৃতি দেওয়া হলো, কিন্তু একটি সময় তো আমরা ডিজেল চাইতে তো আপত্তি করলাম না, আমরা তো কাঁচামরি জানার ক্ষেত্রে আপত্তি করলাম না। হুম, আমি হুম, তাতে কোনো অপরাধ দেখছি না, আমি যে এটাই বাস্তবতা। সুতরাং নিশ্চয়ই দুই দেশের সরকার তার মানে বিশেষ করে আমি তো আমার দেশ, আমার শতভাগ স্বার্থ সংরক্ষণ করেই আমি চাইবো যে তাদের সাথে সম্পর্ক উন্নয়নের। এক্ষেত্রে নিশ্চয়ই ভারত তার বিষয়টা বিবেচনা করবে, এবং নিশ্চয়ই আমাদের সরকার, সরকার পরিচালনা করতে যে যতটুকু কাজ করা দরকার সেটা তারা বিবেচনা করবে। আর একটা ছোট মন্তব্য করি, আমাদের দেশকে এই সব বিষয়ে কি করব না করব, কে যাবেন না যাবেন, তার থেকে অবশ্যই আমাদের পার্টিসিপেশনটা জরুরি। এই কারণে, কারণ আজকে ভূ রাজনৈতিক কারণে আমরা তো পরিষ্কার করে বলি, যেটা আমাদের বক্তব্য, যে দেশটা উগ্র দক্ষিণপন্থা এবং আমেরিকার দাসত্বের কবলে পড়ে গেছে। এর থেকে যদি আমরা উদ্ধার হওয়ার প্রচেষ্টা না নেই, তাহলে সবার আগে বাংলাদেশ স্লোগান কিন্তু কার্যকর হবে না। তার জন্য একটা বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা পৃথিবীতে যেটা গড়ে উঠছে ডলারের আধিপত্য ভাঙার জন্য, যেটা আগের থেকে বাংলাদেশ সেই জায়গায় যাওয়ার জন্য বাংলাদেশ হুম, হুম। ইতিবাচক মনোভাব পোষণ করেছে, এবং আমার ধারণা এখনকার সরকার ইতিবাচক মনোভাব পোষণ করে। তা সেই ইতিবাচক যে মনোভাব পোষণ করার ব্যাপারে আমাদের স্বার্থ সংরক্ষণ করে অনেকগুলো সুযোগকেও কাজে লাগাইতে হয়। তা আমি আশা করব আমাদের সরকার এক্ষেত্রে কোনোভাবে বায়াসড না হয়ে শতভাগ নিজেদের স্বার্থ সংরক্ষণ করে, দেশের স্বার্থ বিবেচনা করেই তারা তাদের কার্যক্রম পরিচালনা করবেন, এটা আমার প্রত্যাশা থাকবে। অনেক অনেক ধন্যবাদ প্রিন্স আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। দর্শক, আপনারা যারা শুনছিলেন, নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন। হয়তো খুব বেশি দিন আমাদেরকে ওয়েট করতে হবে না যে ভূ রাজনীতি বাংলাদেশকে কেন্দ্র করে কোন দিকে যাচ্ছে সেটা